হৃদয়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। রাতের আকাশে অসংখ্য তারার মেলা, মস্ত বড় আকাশে থালার মতন চাঁদও উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধরণী। রাত 10:17। জুই গ্রিলে মাথা ঠেকিয়ে সেই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে মনে উল্টাপাল্টা অসংখ্য কথা তীরের মতো বিচ্ছে বুকে। আজ গত 1 সপ্তাহ ধরে সে অয়নের ফ্ল্যাটে থাকছে, পরিবার থেকে দূরে। এর মাঝে জুই বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুইয়ের উপরে রেগে আছে। এমন পরিস্থিতিতে জুই কেন অয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে। জুইয়ের বাবাও নাকি ভীষণ কষ্ট পেয়েছেন জুইয়ের কাজে। আচ্ছা, জুই কি আসলেই অয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মন বেদনায় ডুকরে কেঁদে উঠল জুই। আয়ন ঘরে প্রবেশ করতে করতে জুইয়ের ফুপানোর শব্দে দ্রুত ঘরের আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতের ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটলো বারান্দার দিকে। জুইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুইয়ের বাহু টেনে নিজের কাছে টানতে টানতে উত্তেজিত গলায় বলল, আপনি কাঁদছেন কেন জুই? কি হয়েছে? আয়নের বুকে ঠাঁই পেয়ে জুইয়ের কান্না বাড়ল। 2 হাতে আয়নের পিঠ ধরে বুকে মুখ লুকাতে লুকাতে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। সত্যি আমি মরে গেছি ডাক্তার সাহেব? জুইয়ের কান্নার কারণটা বুঝতে পেরে আয়ন গুমোট নিঃশ্বাস ফেলল। আজ নতুন নয়। জুই যবে থেকে এই বাসায় এসেছে তখন থেকেই জুই নিজের পরিবার থেকে দূরত্বটা হুট করে মেনে নিতে পারছে না। তাছাড়া আয়নও ভাবেনি জুইকে এইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সম্মানে। আয়ন জুইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন জুই, আমি সবকিছু ঠিক করে দেব। আমার পরিবার এই মাসে লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে। তখন আমার বাবা মা আপনাদের বাসায় পাঠাবো। আপনার বাবাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আপনাকে আমার ঘরে তুলব। আপনি কষ্ট পাবেন না জুই, আমাকে একটু সময় দিন, সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতার বিয়ে চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন, উনি এক জেদি মানুষ। যতক্ষণ না তিনি নিজে থেকে সবকিছু বুঝবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারোর কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হয়েছে সেটা হতে দিন, আমি সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্ত দুইজন এইভাবেই কাটালো। হঠাৎ জুইয়ের হুঁশ ফিরতে সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুই, আজকে আমি আপনার সাথে থাকি। জুই আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই বলল, না প্লিজ জুই, না করবেন না, আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথার মানে বুঝতে না পেরে জুই অবুঝ গলায় শুধালো আয়নকে বলল, মানে? হ্যাঁ জুই, আমি দূরের জিনিস একদম দেখতে পাই না, সেজন্যই ডাক্তার বলেছে আমাকে বইয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো হার্ট সার্জন। চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কিভাবে বলুন? আয়নের মন গড়া কথার মানে জুই বুঝতে পেরে জুই 2 হাত বুকে বাঁধতে বাঁধতে বলল, তা ডাক্তার আর কি বলেছে আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে, আপনাকে বেশি বেশি সময় দিতে, রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও বলেছে। আয়নের কথায় জুইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুই চলে যেতে নিলে বলল, যত সব ধান্দাবাজি আপনার, সরেন। জুই আয়নের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত
হাতে জুঁইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুঁই, এমনি আমার চোখে সমস্যা, দূরের জিনিস দেখতে পাই না, আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুঁই, এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে ধরে একটা শক্ত করে চুমু খান, যেন আমার সকল অপুষ্টিহীনতা চলে যায়। জুঁই লজ্জায় সিটিয়ে গেল আয়নের বুকে, খানিকটা মোচড়ামুচড়ি করে আয়নের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ, অসম্ভব, আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আয়ন এক হাতে জুঁইকে জড়িয়ে অপর হাত জুঁইয়ের গলায় গাল স্পর্শ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মায়া ঢাকায় নেই, হৃদের সঙ্গে চট্টগ্রামে আছে, আপনাকে কাল নিয়ে যাবো চট্টগ্রামে, তারপরও আজ আমাকে বাধা দেবেন না জুঁই প্লিজ। রাত 11:27। মায়া অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করছে ঘর জুড়ে, হাতে হৃদের ফোন। এটা সকালে নিয়েছিল, তখন থেকে এটা মায়ের কাছেই আছে। সে ফোনে মায়া দুইটা কাজ করলো, এক রাফার সঙ্গে যোগাযোগ করেছে, দ্বিতীয় নিজের বাড়িতে কল দিয়েছিল মায়ের নাম্বারে, কিন্তু রেহানা বেগমের নাম্বারটা বরাবরই বন্ধ বলছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করবে, মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়। মায়াকে যখন ওই বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসেন, তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিস্থিতিতে মায়ের মা কেমন আছে সেটা জানতে চায়। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়া ভীষণ হতাশ হলো। তবে আজ বেশ কয়েকবার সুফিয়া খানের সঙ্গে মায়ের কথা হয়েছে। মায়া এখন একমাত্র লক্ষ্য কিভাবে সুফিয়া খানকে এই বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরও মায়া এই অসাধ্য কাজটা সাধন করতে চায়। মায়া রুম জুড়ে পায়চারি করার মধ্যে হৃদ ঘরে ঢুকলো। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতন দেখতেই হৃদ ঘরের আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির থ্রি-পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেওয়াল ঘড়িতে সময়টা দেখে নিল। কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অবধি জেগে আছো কেন? হৃদের ক্লান্তিমাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল, আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপরে ফেলতে ফেলতে মায়ের দিকে হাত বাড়িয়ে ডেকে বলল, কাছে আসো। মায়া জড়তার পায়ে এগিয়ে গিয়ে হৃদের দিকে। হৃদ মায়ের নাক টেনে কপালে টোকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ের উপরে। ঠান্ডা কণ্ঠে বলল, শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অবাক নেত্রে তাকালো হৃদের দিকে, বলল, আমি? হৃদের সেই অপরিচিত মোহাচ্ছন্ন স্বর। মায়া সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তার হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিয়ে মায়ের চোখ পড়ল হৃদের শক্তপোক্ত শরীরটায়। হাতা কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটসেটে মাংসপেশির শক্ত দেহটা। মায়া হতবাক বুদ্ধি চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বোলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব, আপনার শরীর এত শক্ত কেন? মায়ার কথায় হৃদ পুনরায় মায়ের মাথায় টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনে শরীর ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে বলল, ওষুধ? কিসের ওষুধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম?
কথাটা বলে হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। হাতের টান পড়ায় হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকিয়ে পেছনে তাকাতে দেখলো অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করে বুঝল না মায়ের কান্নার কারণ। মায়া হৃদের হাত টেনে তৎক্ষণাৎ দুই হাতে হৃদকে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের সুস্থতার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছে মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পর দুইজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো দুহাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করলো মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখ ছুঁয়ে দিতে হৃদ খানিকটা শক খেল। মায়া হাইটে ছোট হওয়ায় দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে দিকে এগিয়ে গেল। হৃদ মায়ের শরীরের ভারসাম্য বজায় রাখতে পেছনে হাঁটলো পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতে হৃদ ধপ করে বিছানার বসে পড়লে মায়া হৃদের মুখের উপর ঝুঁকে গেল। দুই হাতে হৃদের গাল আঁকড়ে এলোমেলো ঠোঁট হৃদের মুখ ছুঁয়ে উঠল হৃদের মাথায়। অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে মায়া পরপর ঠোঁট বুলিয়ে ডুকরে কেঁদে উঠল দুই হাতে হৃদের গলা জড়িয়ে। হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচব না নেতা সাহেব, সত্যি বাঁচব না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতেও রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই। সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর 12টা পেরিয়ে 1টার ঘরে। তপ্ত রোদে খা খা করছে ধরণী। মায়া ওড়নার আঁচলে গলার ঘামটুকু মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। অতিষ্ঠ গরমে শরীর জ্বালা করছে। এই অসময়ে রিকশার আশায় এদিক সেদিক তাকালো মায়া। গায়ে সাদামাটা একটা 3 পিস জড়ানো, মুখে ওয়ান টাইম মাস্ক, হাতের পার্সে কিছু টাকা আর হৃদের ফোন। মায়া লম্বা ঘুমটা টেনে যতটা নিজেকে আড়াল করা যায় ততটাই করলো। এই অসময়ে হৃদের অনুপস্থিতিতে মায়া রাস্তায় বের হওয়ার কারণ দুটো। প্রথমত, মুরাদপুরে মায়াদের আগের বাসায় যাবে আরিফের সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, রাফা মায়ার সঙ্গে দেখা করতে চেয়েছে কোনো একটা কারণে। মায়া জানে কারণটা কি হতে পারে, সেজন্য মায়া নিজেও চাচ্ছে রাফার সঙ্গে কথা বলতে। মায়া রাফাকে আরিফের বাসায় আসতে বলে সে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রিকশার দেখা পেল। তপ্ত রোদে রিকশায় চড়ে বসতে মায়া আশপাশে বেশ পরিচিত ছেলেপেলে দেখা পেল। এরা হৃদের লোক, সেটা মায়া জানে। মায়ের শ্বশুরের নির্বাচনের জন্য রাস্তায় ব্যানার পোস্টার লাগাচ্ছে ছেলেপেলেগুলোর দলবদ্ধ হয়ে। সেজন্যই মায়া রিকশায় হুড তুলে নিজেকে আড়াল করলো। গায়ের ওড়নাটা পেঁচিয়ে যতটুকু নিজেকে আড়াল করা যায় ততটুকুই করলো। হৃদের অনুপস্থিতিতে মায়া খানবাড়ি থেকে বেরিয়েছে, সেটা কেউ জানে না। জানলে অবশ্য মায়াকে বের হতে দিত না কেউ, কারণ হৃদের কঠোর নিষেধ আছে মায়াকে বাইরে বের হওয়া নিয়ে। কিন্তু মায়া নিজের ব্যক্তিগত কাজের জন্য কাউকে না জানিয়ে খানবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। তবে খানবাড়ির সদস্যরা মায়াকে বের হতে না দেখলেও খানবাড়ির সার্ভেন্টরা ঠিকই দেখেছে মায়াকে বের হতে। তাছাড়া খান পরিবারের সদস্যরা বাড়িতে কেউ উপস্থিত ছিল না মায়া বেরিয়ে আসার সময়। হৃদ বাদে বাড়ির সকল ছেলেরাই নিহাল খানের নির্বাচনের কাজে বেরিয়েছিল। হেনা খান নিজের ঘরে ছিল বলে মায়া বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে এসেছে। মায়ের ধারণা বিকেলের আগেই সে খানবাড়িতে ফিরে যাবে। যেহেতু হৃদ বাসায় নেই, সেহেতু
অন্য সদস্যরা মায়ার বাড়ি থেকে বের হওয়া নিয়ে ঝামেলা করবে না। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হঠাৎ মায়ার হাত ব্যাগে থাকা হৃদের ফোনটা বেজে উঠল। মায়া চমকে ওঠার মতন ব্যাগ হাতে ফোনটা বের করে স্ক্রিনে ভাসল রাফা নামটি। মায়া স্বস্তির শ্বাস ফেলল। হৃদের কল ভেবে সে ভয় পেয়েছিল। মায়া কল রিসিভ করে কানে তুলতেই শোনা গেল রাফার স্বর। মায়া, কই তুই? উত্তরে মায়া বলল, এই তো রিকশাতে আছি। তুই কোথায়? কলেজে নাকি বাসায়? রাস্তায় আছি। কলেজ হতে বের হয়ে গেছি, ক্লাসে মন বসছে না তাই। মায়া রাফাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বাসায় আয়, তোর সাথে সেখানেই দেখা হবে। কথাটা বলেই মায়া কল কাটতে চাইলে রাফা তৎক্ষণাৎ ডাকলো মায়াকে, বলল, মায়া শোন। বল, শুনছি। রাফা রিনরিনে গলায় বলল, তুই কলেজ গেটের সামনে আসতে পারবি? আমি সেখানেই দাঁড়িয়ে আছি। রাফার কথায় মায়া কপাল কুঁচকাল। কলেজ গেটের সামনে যাওয়া মানে মায়া হৃদের লোকদের কাছে ধরা পড়ে যাওয়া। মায়া এমনি লুকিয়ে এসেছে ওই বাড়ির মানুষের থেকে। এখন যদি কোনোভাবে মায়ের খবরটা হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মায়া রাফার কথায় তৎক্ষণাৎ নিষেধ করে বলল, আমি ওইখানে যেতে পারবো না। রাফার সমস্যা হবে। তাছাড়া আমি আমার শ্বশুর বাড়ির কাউকে বলে আসিনি। তোর সাথে দেখা করার জন্য লুকিয়ে এসেছি। এখন যদি কলেজের সামনে যাই তাহলে নিশ্চয়ই কারোর না কারোর চোখে পড়ে যাব। বিষয়টা ওনার কানে গেলে রেগে যাবেন উনি। তুই তো জানিস উনি কেমন মানুষ। মায়াকে শেষ করতে না দিয়ে রাফা অনুনয় স্বরে আকুতি করে বলল, প্লিজ মায়া, না করিস না। আমার বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি খুব বিপদে পড়ে তোকে এখানে ডাকছি, নয়তো ডাকতাম না। আমার তোকে অনেক কিছু বলার আছে, যেটা খানবাড়ির কিংবা তোদের বাড়িতে বলার মতন পরিবেশ নেই। প্লিজ আয় না, জানো, একটু আর্জেন্ট, খুব আর্জেন্ট। রাফার আকুতি স্বরে মায়া নিষেধ করতে পারল না। মায়ের বিপদে যখন কেউ ছিল না তখন এ রাফাই ছিল। আজ রাফার বিপদে মায়া না থাকলে বেশ স্বার্থপর দেখাবে মায়াকে। তাছাড়া মায়া কখনো নিজের আপনজনদের হাত ছেড়ে দেয় না। এবার যতই বিপদ আসুক না কেন, মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষা কর, একটু সময় লাগবে আমার আসতে, রিকশায় আছি। আচ্ছা আয়। মায়া কল কেটে হাতের ফোনটির দিকে তাকালো। হৃদ বাড়িতে নেই। বিগত 2 দিন আগে ওই রাতে ঢাকায় গিয়েছিল হৃদ নিজের কোম্পানির তাগিদে। সঙ্গে অবশ্য আসিফও গিয়েছিল, তবে মায়াকে সঙ্গে নেয়নি। চট্টগ্রামে রেখে গিয়েছে খানবাড়িতে। কথা ছিল হৃদ নিজের কাজ শেষ করে 1 দিন পরই চট্টগ্রামে ফিরে আসবে, অথচ হৃদের ব্যস্ততার গোটা 2 দিন পার হতে চলল। হৃদ চট্টগ্রামে ফিরতে পারছে না। এদিকে নিহাল খানের নির্বাচন, অপরদিকে নিজের কোম্পানি নিয়ে বিশাল ব্যস্ততা। দিন কাটছে হৃদের, তাই এ সময় হৃদকে খুঁজে পাওয়া মুশকিল। মায়ের সাথে হৃদের কথা হয়েছিল আরও 1 দিন আগে, তাও 5 মিনিটের জন্য। হৃদ জানিয়েছিল আজ চট্টগ্রামে ফিরবে। মায়ের ধারণা হৃদ হয়তো রাতের মাঝে চট্টগ্রামে ফিরতে পারে। এজন্যই মায়া হৃদের চট্টগ্রামে ফেরার আগে একবার রাফার সাথে দেখা করার মনস্থির করল। এবার হৃদের অগোচরে আল্লাহ করে মায়া রাফার সাথে দেখা করে খানবাড়িতে ফিরতে পারলেই হলো। এরপর আর কখনো হৃদকে না জানিয়ে কোথাও যাবে না মায়া, এটাই শেষ। মায়া নিজেকে আড়াল করতে গায়ের ওড়নাটা ভালোভাবে পেঁচালো। নিজেদের বাড়িতে না গিয়ে সময় নিয়ে কলেজ গেটের সম্মুখে পৌঁছাতেই মায়া রিকশা থেকে নামলো। ভাড়া মিটিয়ে ভয়ার্ত চোখে এদিক সেদিক তাকাতেই বেশ কিছু পরিচিত মুখ দেখল আশেপাশে। ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়া বারবার গায়ের ওড়নাটা টানল। আজ কতদিন পর মায়া আবার নিজের কলেজের
গেটে পা রেখেছে। এই কলেজ জুড়ে রয়েছে মায়ের অসংখ্য স্মৃতি। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাফার খোঁজে সামনে এগোতে চাইলে কেউ ঝড়ের গতিতে মায়াকে জাপটে জড়িয়ে ধরল। ভর্ত মায়া নিজের তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যেতেই রাফা ফোঁপানোর শব্দ এলো মায়ের কানে। রাফা বলল, আই মিস ইউ জানো, অনেক মিস করেছি তোকে। মায়া 2 হাতে রাফাকে জড়িয়ে ধরতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখল রাস্তায় বেশ কিছু মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু ওরা 2 জন। মায়া পরিচিত মানুষের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, রাফা, মানুষ আমাদের দেখছে, ছাড় আমাকে। পরিচিত কারোর চোখে আমি ধরা পড়ে গেলে সমস্যা হবে, চল অন্য কোথাও বসি আমরা। মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো। 2 বান্ধবীর ভালোবাসা বেশ মানুষের দৃষ্টি কেড়েছে। রাফা নিজের চোখ মুছে মায়ের হাত চেপে রাস্তার অপর পাশে যেতে যেতে বলল, আমাকে ভুল বুঝিস না মায়া, আমি নিরুপায় হয়ে তোকে আজ এইখানে আনতে বাধ্য হয়েছি। তবে বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু সত্যির মোকাবেলা আমি একা করতে পারছিলাম না বলেই তোকে ডাকলাম। আমার তোর সাহায্যের খুব প্রয়োজন। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ বুঝল না কিসের সত্য আর কিসের ক্ষতি করবে রাফা মায়া অবুঝ গলায় শোধালো রাফাকে। বলল, কিসের সত্যি, কিসের ক্ষতির কথা বলছিস তুই আমাকে? কি হয়েছে তোর? আমার কি সাহায্য লাগবে? রাফা মায়াকে নিয়ে রাস্তা পার হয়ে কয়েক কদম হেঁটে সামনে এগুলো। কলেজের রোডের পাশে একটা রেস্টুরেন্টের সম্মুখে দাঁড়ালো। মায়া তখনও রাফার দিকে কৌতূহল চোখে তাকিয়ে উত্তরের আশায়। রাফা রেস্টুরেন্টের ভেতরের দিকে তাকিয়ে মায়ের হাতটা শক্ত করে চেপে পরপর 2টো বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে প্রশস্ত করলো। মায়াকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে করতে বলল, নাদিম ভাই এসেছে। মায়া তখনও রাফার কথায় চট করে বুঝতে পারল না, বরং রাফার সাথে পা মিলিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে করতে আগের মতোই কৌতূহল নিয়ে জানতে চাইল, কোন নাদিম ভাই? কার কথা বলছিস তুই? মায়ার ধারণাতে ছিল না চেয়ারম্যান সাহেবের ছেলে নাদিম মায়ার সঙ্গে দেখা করতে চট্টগ্রামে চলে আসবে, তাও আবার রাফা নাদিমকে মায়া অবধি নিয়ে আসবে। রাফার কাজটা মায়ের কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য ছিল। রাফা মায়াকে বিশ্বাস দিয়ে একই গলায় বলল, আশুগঞ্জের নাদিম ভাই, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, সেই নাদিম ভাই চট্টগ্রামে এসেছে তোর সাথে দেখা করতে। রাফার কথায় মায়া আকাশ সমান চমকালো, ভরকালো, উত্তেজিত হয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি? মায়ের অবিশ্বাস চিৎকারে রাফা তৎক্ষণাৎ মায়ের 2 হাত নিজের 2 হাতের মুঠোয় চেপে বলল, জানো প্লিজ হাইপার হোস না, খুব বিপদে পড়ে তোকে এখানে এনেছি। তুই শুধু একবার আমার সাথে থাক, বাকিটা তুই নিজেই বুঝতে পারবি কেন তোকে এখানে ডেকেছি। মায়া উত্তেজিত গলায় তৎক্ষণাৎ নাকচ করে বলল, অসম্ভব, আমি এই মুহূর্তে এখানে থাকলে কি হতে পারে সেটা তুই জানিস রাফা। উনি আমাকে, তোকে, নাদিম ভাইকে কাউকে ছাড়বেন না, জানে মেরে ফেলবে সবাইকে। তাছাড়া তুই জানিস নাদিম ভাইয়ের চট্টগ্রামে আসা আর আমার মুখোমুখি হওয়া মানে কি হতে পারে। তুই জেনে শুনে আমার সাথে বেইমানি করেছিস রাফা। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এমনটা না করলেও পারতি। মায়া চলে যেতে চাইলে রাফা 2 হাতে মায়াকে টেনে বাধা দিয়ে উত্তেজিত গলায় বলল, আমার কথাটা শোন মায়া প্লিজ, আমি তোকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোর কোনো কথা শুনবো না, আমাকে ছাড় রাফা। আমি এখানে থাকার মানে সকলের জন্য বিপদ, উনি আমাকে জানে মেরে ফেলবে রাফা। প্লিজ আমাকে ছাড়, যেতে দে। রাফা যখন কোনোভাবে মায়াকে আটকাতে পারছিল না, তখন হুট করেই বলে উঠল রাফা, আমি নাদিম ভাইকে পছন্দ করি মায়া, প্লিজ আমাকে হেল্প কর। রাফার কথায় মায়া থমকে দাঁড়ানোর মতন ধাক্কা খেল, জোরাজোরি থামিয়ে শক খাওয়ার মতন করে বলল,
তুই তো আসিফ ভাইকে পছন্দ করতি রাফা, তাই না? রাফা তৎক্ষণাৎ অসম্মতি জানালো। না। রাফার কথায় মায়ার ভেতরকার অস্থিরতা বাড়ল। মায়া ফের বলল, না মানে? আসিফ ভাই যে তোকে পছন্দ করে সেটার কি হবে? মায়ের কথায় রাফা ভীষণ কান্না পেল। সে নিজেই কান্না আটকাতে চেয়ে রাফার কান্না ভেজা গলায় বলল, আমি ম্যারিড রাফা, আমি ম্যারিড মায়া। রাফার কথার মুহূর্তেই যেন মায়ার মাথা চক্কর দিয়ে উঠল। রাফা ম্যারিড মানে? রাফার বিয়ে করে নিল অথচ মায়া জানে না? আল্লাহ, কখন করলো রাফা এই বিয়ে? রাফা যে বিয়ে করলো সেটা কি আসিফ ভাই জানে, নাকি আসিফ ভাইয়ের সাথে রাফার বিয়ে হয়েছে? রাফার যদি আসিফ ভাইয়ের সাথে বিয়ে হতো তাহলে রাফা কেন নাদিম ভাইকে পছন্দ করতে যাবে? তাছাড়া নাদিম ভাই কি রাফাকে পছন্দ করে, নাকি একতরফা শুধু রাফাই পছন্দ করে নাদিম ভাইকে? মায়া নিজের চিন্তা ভাবনায় সে নিজেই গোলকধাঁধায় পড়ে গেল। অস্থির উত্তেজিত গলায় মায়া রাফাকে শোধালো, ম্যারিড মানে কাকে বিয়ে করেছিস তুই? তোর জামাই কে? মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ উত্তর করতে পারল না, শুধু মায়ার চোখের দিকে তাকিয়ে নীরবে নিজের চোখের পানি ফেলল। রাফার বাঁধভাঙা কান্নায় মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল অজানা ভয়ে। শুকনো ঢোক গিলে মায়া ভয়ার্থ মুখে বলল, রাফা, তুই আমাকে অন্তত এটা বলিস না যে তুই নাদিম ভাইকে বিয়ে করেছিস, তাহলে আমার হার্ট অ্যাটাক কনফার্ম। রাফা তখনও চুপ। মায়া রাফার নীরবতাকে সম্মতি ধরে আতঙ্কে মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, শেষ। রাফা, তোর পরিবার জানে তুই যে ম্যারিড, নাদিম ভাইকে বিয়ে করেছিস সেটা? রাফার মাথা নেড়ে অসম্মতি জানালো, যার অর্থ ওর পরিবার জানে না এই বিয়েটার সম্পর্কে। মায়া অস্থির উত্তেজিত গলায় আবারও প্রশ্ন করে বলল, আর আসিফ ভাই, উনি কি জানেন তোর যে বিয়ে হয়েছে সেটা? রাফা তাতে অসম্মতি জানালো, আসিফ ভাই জানে না বলে। মায়া উত্তেজিত ভঙ্গিতে আরও কিছু বলার আগেই এক পুরুষালী কণ্ঠ ভেসে আসলো মায়ার কানে, কেমন আছো মায়া? মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখতে পেল মায়া থেকে খানিকটা দূরে নাদিমকে দাঁড়িয়ে থাকতে। নাদিমকে দেখে মায়ার গলা শুকিয়ে এলো হৃদের ভয়ে। যদি হৃদ জানে মায়া নাদিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাহলে আজ মায়ার শেষ রক্ষা হবে না। মায়ের মনে হলো সে মস্ত বড় ভুল করেছে এখানে এসে। মায়ের উচিত হয়নি কাউকে না জানিয়ে এখানে আসাটা, বিশেষ করে হৃদকে। মায়া নাদিমের কথার উত্তর না দিয়ে বরং নিজেই প্রশ্ন করে বলল, আপনি এখানে কেন এসেছেন ভাইয়া? মায়ার কথায় তৎক্ষণাৎ উত্তর করলো নাদিম, বেশ শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে দেখা করতে। নাদিমের কথায় মায়া শক্ত গলায় বলল, আপনি ভুল করেছেন ভাইয়া, আপনার এখানে আসা উচিত হয়নি, বিশেষ করে আমার মুখোমুখি হওয়াটা ঠিক হয়নি আমার স্বামী জানতে। মায়ের কথা শেষ করতে না দিয়ে মাঝে নাদিম বলে উঠল, তোমার সাথে বিয়ে তো আমারও হয়েছিল মায়া, সেক্ষেত্রে আমিও তোমার। নাদিমকে বলতে না দিয়ে মায়া বেশ শক্ত গলায় শুধালো, আমার সাথে আপনার কোনো বিয়ে টিয়ে হয়নি। সেই দিন আমি কবুল বলিনি। আমি শুরু থেকেই হৃদ খানের বউ ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো, অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়ের শক্ত চোয়াল, মাস্কের উপরে ভাসা দুই চোখে নিদারুণ নিষ্ঠুর তেজ। নাদিম মায়ের কথায় ধাতস্থ হলো, দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ার রাগী চোখের দিকে তাকিয়ে। নাদিম এই প্রথম মায়াকে কোনো কিছুতে রাগান্বিত হতে দেখেছে, নয়তো নাদিমের চেনা সে অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনোই রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি। সবসময় মায়া ছিল প্রাণচঞ্চল আর উজ্জীবিত। নাদিম আজ থেকে নয়, সেই স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে। এতকাল সে অপেক্ষায় ছিল মায়ের বড় হওয়ার, কিন্তু নাদিমের ধারণাতে ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারোর ঘরের ঘরওয়ালি হয়ে যাবে। নাদিম যদি আগে বুঝতো তাকে তার ভালোবাসার মানুষকে হারাতে হবে, তাহলে সে কখনোই মায়ার অপেক্ষায় নয়, বরং বাল্যবিবাহ করতো মায়াকে। তবুও বুক দহনে
তীব্র বুক দহনে চোখ ভিজে উঠল নাদিমের। মনের ভেতরকার অদৃশ্য কষ্টগুলো গলা চেপে ধরল যাতনায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই। মানুষ বলে ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না, অথচ হাসি কান্না ব্যথা ছেলে মেয়ের উভয়ের সমান ফিল করে। তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই? নাদিম বিষ পান করার মতন নিজের কষ্টগুলো গিলে ফেলল। নিজেকে সংযত করে নমনীয় দৃষ্টিতে মায়ার দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের দুটো হাতে সোনার দুটো বালার দিকে। বিবাহিত মেয়েরা এসব সোনার চুড়ি পরে স্বামীর মঙ্গলের জন্য। এ কথা কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই নাদিমের। তবে মায়ের হাতে সোনার বালা, আঙ্গুলের মাঝে ডায়মন্ডের রিং দেখে নাদিম মায়ের মাথা থেকে পা পর্যন্ত এক পলক বোলালো। মায়ের ফর্সা পায়ে চকচকে দুটো নূপুরও দেখলো সোনার। স্বামীর ঘরে বউদের এভাবেই সাজিয়ে রাখে। নাদিমও রাখতো যদি মায়া তার বউ হতো, কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের। সেই প্রিয় মানুষকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড় করে অবশেষে হারিয়ে ফেলল। নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে? কে বুঝবে তাকে? নাদিম হাহাকার বুকে মায়াকে বোঝাতে চেয়ে বলল, তুমি অস্বীকার করলে কোনো কিছু মিথ্যা হয়ে যাবে না মায়া। তোমার কবুল বলতে বিয়ে সম্পূর্ণ হয়েছিল আমাদের। তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একা ছিলাম না, বরং আমাদের দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ে হয়েছে। নাদিমের কথা শেষ করার আগে পুনরায় মায়া তপ্ত আক্রোশ মেজাজ দেখিয়ে বলল, আপনি কি পাগল? বললাম না আমি আপনাকে বিয়ে করিনি, তারপরও কেন বারবার একই কথা বলছেন? আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী জীবিত আছে। আল্লাহ না করুক যদি আমি বিধবাও হতাম, তারপর আপনাকে বিয়ে করতাম না, বরং আমি বিধবা হয়ে আমার স্বামীর অপেক্ষা করতাম। ইহকাল না হোক পরকালে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম। আমার স্বামী আমার, তার অংশীদার। আপনাকে কেন এই জীবনে অন্য কোনো পুরুষকে বানাতাম না। তারপরও আপনার সুবিধার জন্য বলে রাখি, সেই দিন আমি নয়, আমার বান্ধবী রাফা আপনাকে কবুল বলেছিল। যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে তাহলে রাফার সাথে হয়েছে, আপনার আমার সাথে নয়। বুঝেছেন আপনি? মায়ের আত্মবিশ্বাস, স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখরতা দেখে নাদিমের মন অসংখ্য টুকরোয় খণ্ডিত হলো। আজ মায়ার এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত। মায়ের বিশ্বাস ভরসা সবটুকু নাদিমের জন্য হতো যদি নাদিম আরো আগে মায়াকে নিজের করে নিত, অপেক্ষায় না থেকে। নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহকালেও আর যাওয়ার নয়। তারপরও নাদিম মায়াকে শুধিয়ে রাফার সম্পর্কে জানতে চাইল। রাফাকে? কার কথা বলছো তুমি? নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশ তাকালো নত মস্তিষ্কে রাফার দিকে। নাদিমের রাফার নাম মনে নেই। বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো। রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইল। মায়াকে রাফার কটাক্ষ করে বলল, তুই যে স্বামীকে মানছিস সে তো তোর নামই জানে না। এই লোকটাকে ভালোবেসে তুই আমার সাথে বেঈমান। মায়ের কথা শেষ করার আগেই মাঝে ফোড়ন কাটল নাদিম। খানিকটা উত্তেজিত গলায় শুধালো, স্বামী? কিসের স্বামী? কার কথা বলছো তুমি মায়া? মায়া রাফাকে দেখে নাদিমকে বলল, আমার জায়গায় ও আপনাকে কবুল বলেছিল সেই দিন। প্রশ্ন যদি আপনার করারই হয় তাহলে ওকে করুন। ওর নাম রাফা, আমার বান্ধবী। আপনার বিয়ের কবুল বলার নারী রাফা। মায়ের কথায় বেশ চমকালো নাদিম। অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। চট্টগ্রামে
মায়ার সাথে দেখা করতে এসে এসে যে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর। মায়ের সঙ্গে নাদিমের দেখা করার পেছনে রাফার হাত ছিল। রাফার সাথে বিগত কয়েকদিন ধরে ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে। নাদিম চাচ্ছিল মায়ের সাথে দেখা করতে, কিন্তু রিদ খানের জন্য সরাসরি মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করেছিল নাদিম। তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি, বরং রাফা মায়া নাদিমের বিয়ের পর থেকে নাদিমের খোঁজ নিত প্রায়ই। এমনকি নাদিমকে রিদ খান মারার পর প্রায় 20 দিন সে হসপিটালে ছিল। নাদিমের হসপিটালে থাকাকালীন সময় রাফাই গিয়েছিল নাদিমকে দেখতে হাসপাতালে। সেই দিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল দিয়ে বা মেসেজ করে খোঁজ নিত। তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ের জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল। নাদিম খানিকটা অস্থির উত্তেজিত হলো মায়ের কথায়। অধৈর্যের ন্যায় মায়াকে শুধিয়ে উত্তেজনায় বলল, একজনের বিয়েতে অন্যজন কবুল বললে বিয়ে হয় কিভাবে মায়া? এটা পাপ। 3 শব্দে কবুল বললেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের খুতবা আমার আর তোমার নামে হয়েছিল মায়া। তবে এখানে তৃতীয় ব্যক্তির কবুল বললেও সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না। এই বিয়ের সম্মতি না ধর্মে আছে আর না আইনে। শুধু বিয়ে শুধু কবুল বলায় নয়, এখানে পাশাপাশি আরো অনেক কিছু থাকে যা কিছুতে রাফার নাম উল্লেখ ছিল না। তাছাড়া কবুল যদি রাফাই বলে থাকে তাহলে বিয়ের রেজিস্ট্রি পেপারে কে সাইন করেছিল মায়া? রেজিস্ট্রি পেপারে তো তোমার আমার ছিল। আমি এত কিছু জানি না, শুধু জানি আমি সেদিন কবুল বলিনি, রেজিস্ট্রি পেপারেও সাইন করিনি। তুমি না জানলে তো হবে না মায়া। আমার জীবন এলোমেলো করে দিয়ে তুমি এখন সবকিছু থেকে সহজে ছাড়া পেয়ে যাবে, তা তো হবে না। তোমার অসুস্থতার দোহাই দেওয়ায় আমি বিয়ে করতে বসেছিলাম সেই দিন। আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে, কিন্তু এখন তুমি আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতন পালিয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না। নাদিমের কথায় মায়ার রাগ বাড়ল। জেদি গলায় বলল, আপনার যা করার করুন, আমি গেলাম। নাদিম মায়াকে থামিয়ে বলল, মায়া প্লিজ বাড়াবাড়ি করো না, আমি তোমাকে যেতে দেব না। সবকিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকে চাই মায়া, রাফাকে নয়। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাছাড়া মায়া রিদকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে, সেজন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইল। কারণ নাদিম এই মুহূর্তে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে বসে আছে মায়াকে চাই বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে চাইলেও সে বুঝবে না, কারণ এই মুহূর্তে নাদিম সত্যিটা মানতে চাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নিবে সত্যিটা। মায়া রাফার হাত চেপে নাদিমকে এড়িয়ে বের হতে চাইলে মায়ের পথ পুনরায় আটকে দাঁড়ালো। নাদিম মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ ছাড়ুন ভাইয়া, আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া। আমার আপনার সাথে কোনো কথা নেই। নাদিম মায়াকে অনুসরণ করে বলল, মায়া প্লিজ আমার কথা শোনো, একটু বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত গলায় বলল, আপনি পথ ছাড়ুন ভাইয়া, আমার আপনাকে অসহ্য লাগছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমার পথ ছাড়ুন প্লিজ, যেতে দিন আমাদের। নাদিমের কথা অনুনয় পরিবর্তে জেদি স্বরে বলল, তুমি কবুল না বললেও এই বিয়ে হবে মায়া। ইসলাম মেয়েদের নীরবতাকেও সম্মতির লক্ষণ ধরে নেওয়া হয়।
নাদিমের মন গড়া কথায় মায়ার রাগে কটমট করলো না। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগেই বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে ধারাম শব্দে টেবিলের উপরে বাড়ি মারতেই আত্মনাথের চিৎকার করলো নাদিম। ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল ফেটে রক্ত ঝরে অঝরে চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রিরি করে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর না? হৃদ খান থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানে মায়া নাই না? বারবার মরতে আমার বউয়ের পেছনে আসিস। হৃদের গর্জনের হৃদ গর্জে পাশ থেকে চেয়ার উঠে নাদিমকে মারতে তৎক্ষণাৎ রাফা চিৎকার করে লুটিয়ে বসলো নাদিমের মাথা কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময়ে স্তব্ধতা জমে গেল আসিফ। রাফার নাদিমকে নিয়ে প্রতিটা আর্তনাদের চিৎকার যেন আসিফের বুকে ব্যথার কারণ হলো। আসিফের জানাশোনা হিসেবে কোথা যেন অমিল দেখা দিল। ভয়ার্থ মায়া দুই হাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে সিটিয়ে। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা মাথার উপর উঠিয়ে ফ্লোরে ফেলতে গর্জিয়ে চিৎকারে বলল, হারামির বাচ্চারে মানা করেছিলাম আমার বউয়ের পেছনে আসতে, তারপর আসলো। আসিফ, আমার বন্দুক দে। হৃদের কথা ভয়ার্ত মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ, নাদিমকে আর মারবেন না, উনি এমনি অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়ের বিষয়টা ক্লিয়ার হতে এসেছিল। এখানে আমার ভুল, আমি মায়াকে ডেকেছি। প্লিজ ভাইয়া, নাদিমকে আর আঘাত করবেন না, উনি সত্যি অসুস্থ, প্লিজ ভাইয়া। রাফার হুহু শব্দের কান্নায় আসিফের পথে পাথরের ন্যায় জমে দাঁড়ালো। তার মানে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফার আহাজারি চিৎকার করছে। রাফার রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার চেয়েও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছাতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক, মায়া চায় না। মায়া খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়া হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পেছন থেকে জাপটে জড়িয়ে বলল, ভাইয়া প্লিজ শান্ত হন, আশেপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের 2য় তলায় আছেন। আপনি নিচতলায় ঝামেলা করলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদ রাগে দাঁত পিষল। দু হাতে মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফের থেকে নিজেকে ছাড়াতে বলল, ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতেই হৃদ পাশের চেয়ারটায় লাথি মারতে বলল, শালার জিন্দিগি, বিয়া করেও শান্তি নাই। সব হারামির বাচ্চারা মরার জন্য আমার বউয়ের পেছনে আসে। কথা বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ের গাল চেপে রাগের দাঁতে দাঁত পিষে বলল, মানা করেছিলাম না বাড়ি থেকে বের হতে, তারপরও কেন বের হলি? আমাকে মানুষ মনে হয় না তোর? নাকি স্বামী থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হোস? এত ভালোবাসা তোর নাগরের জন্য? তাহলে আমার সাথে আছিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতন নারীর প্রয়োজন আমার নেই। রোজ একটা করে কাহানি, আর ভালো লাগছে না। না থাকবে বউ, আর না থাকবে অশান্তি। যা, বের হো আমার জীবন থেকে, বেয়াদব। কথাটা বলে হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। যে হিংস্রতায় রেস্টুরেন্টে ঢুকেছিল ঠিক একই রাগে তোপে হনহনিয়ে বেরিয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে। ঠিক তার মিনিট যেতে না যেতেই রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বের হলো রাদিফ।
ভাঙচুর আর নাদিমের রক্তাক্ত অবস্থা দেখে হৃদের রাগের কারণটা বুঝল রাদিফ। রাদিফ মায়ের পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ফেলে আসিফকে বলল, আসিফ ভাই, আপনি ছেলেটাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, আমি ভাবিকে নিয়ে বাড়ি যাচ্ছি। আসিফ নিজের অসহায়ত্বর ব্যথাগুলো বুকে চাপল। রাফার কোল থেকে নাদিমকে ওঠাতে গিয়ে দুহাত কাঁপল আসিফের। অস্থির রাফা আসিফকে দেখল না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লোক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতেই রাদিফ মায়াকে নিয়ে গাড়িতে বসলো। উদ্দেশ্য মায়াকে খানবাড়িতে নামিয়ে সে পুনরায় এই হসপিটালে ফিরে আসবে। কারণ সকাল হতে তারা আজকের বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকে চট্টগ্রামে ফিরেছিল। তারপর থেকে হৃদও এখানেই ছিল। মায়ার এখানে আসার খবরটি হৃদের ছেলেদের মধ্যে কেউ দিয়েছিল তখন। আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদিফ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হচ্ছে, কিন্তু রাদিফ নিজেও বুঝতে পারেনি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদিফ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নত মস্তিষ্কের মায়ের দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, এখানে কেন এসেছিলেন ভাবি? মায়া অপরাধীর ন্যায় বলল, আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসবে বুঝতে পারিনি। রাদিফ মায়ার কথাই বলল, হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেন্সিটিভ ভাবি। আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি, সেজন্যই বলবন প্লিজ আপনি কোথাও যাওয়ার আগে অন্তত ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। রাদিফ পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগী হলো। তখনই রাদিফের ফোনে কল আসলো সুফিয়া খানের। রাদিফ ড্রাইভিং অবস্থায় সুফিয়া খানের কল রিসিভ করলো না, বরং কলটি কেটে দিয়ে ছোট মেসেজ করলো সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দিবে। রাদিফের মেসেজ পেয়ে সুফিয়া খান আর কল না করায় মায়া সেই দিকে তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে রাদিফের উদ্দেশ্যে বলল, মায়া ভাই, একটা প্রশ্ন করি আপনাকে? জি অবশ্যই। মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করে বলল, আমি আম্মুকে খানবাড়িতে ফেরাতে চাচ্ছিলাম। মায়ের কথায় বেশ স্বাভাবিকের ন্যায় রাদিফ বলল, সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন, এতে কেউ কিছু বলবে না আপনাকে, বরং সবাই খুশি হবে আপনার আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো আপনাদের বাড়িতে, আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদিফের কথায় মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদিফকে শুধিয়ে বলল, আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলছি। আপনারা সবাই এইখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকায় থাকেন। আম্মুর সাথে কেউ নেই থাকার মতন, সেজন্যই ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খানবাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বু তো একা থাকেন, দুইজনকে একত্রে করলে। মায়ের কথা বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদিফ মায়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, বরং রাদিফ বেশ ভাবলেশীনভাবে বলল, আমার আব্বু এক হবে না ভাবি। আব্বুর কথা বলতে পারি না, তবে আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতন, কখনো কারোর কথা শুনে নিজের ডিসিশন চেঞ্জ করেন না। আমি ছোটবেলায় অনেক চেয়েছিলাম আব্বু আম্মুকে একত্রে করতে, কিন্তু দুইজনের কেউই রাজি হয়নি। এর জন্য প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সবকিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতন একদিন সবকিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদিফের কথায় মায়া বেশ খারাপ লাগলো, তবে কোথায় যেন একটা ভরসা পেল রাদিফের কথায়। মায়া বেশ স্বতঃস্ফূর্ততায় বলল, তখন আপনি একা ছিলেন ভাইয়া, আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না শেষ একবার চেষ্টা করি আব্বুকে একত্র করার।
প্লিজ ভাইয়া না করবেন না, কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি। ওনার শক্ত খোলসের ভেতরে নরম একটা মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলেছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনো আম্মুকে এটা বলেনি ওনার কাছে ফিরে আসতে। এর জন্যই হয়নি আম্মুর ফেরা। হয়নি। তবে আমার বিশ্বাস আব্বু বললে নিশ্চয়ই আম্মু ফিরে আসবে খানবাড়িতে। আমরা কি পারি না ভাইয়ার শেষ একটা বার আব্বুকে নিয়ে আম্মুকে খানবাড়িতে ফেরাতে? মায়ের কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদিফের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো মায়ের কথাগুলো। রাদিফের মনে যেন হঠাৎই মায়ের কথায় আশার আলো খুঁজে পেল। মায়ের কথাটা আসলে সত্যি। সুফিয়া খানের এতকাল পরিবারের মানুষ বলেছিল খানবাড়িতে ফিরতে, কিন্তু কখনো নিহাল খান বলেনি বা আনতেও যায়নি সুফিয়া খানকে। সেজন্যই হয়তো সুফিয়া খানেরও রাগ দীর্ঘ 15 বছরেও কাটেনি। রাদিফ চট করে মায়ের কথা সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষ একটা চেষ্টা না হয় করেই ফেলি। তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এসবের জন্য? মায়া রাদিফের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভেতর কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাল্লাহ। মায়ের কথায় রাদিফও তৎক্ষণাৎ বলে উঠল, ইনশাল্লাহ। খানবাড়িতে উল্লাসে আয়োজনে চলছে মায়ের প্রেগন্যান্সিকে ঘিরে। মায়া প্রেগনেন্ট এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খানবাড়িতে। হেনা খান আর আরাফ খানের খুশি দেখার মতন ছিল। হেনা খান তো খবরটা পেয়েই তিনি পুরো খানবাড়ির আত্মীয় স্বজনের মাঝে সুখবর পাঠিয়ে দিলেন। আরাফ খান তো আরো এক ধাপ এগিয়ে। তিনি ইতিমধ্যে চট্টগ্রামের সকল দোকান খালি করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করাও শেষ। নিহাল খানের দলের লোকেদের মাঝেও সেই মিষ্টি বিতরণ করা শেষ। মিষ্টির ভাগ অবশ্য হৃদও পেয়েছে। ডায়াবেটিসের সমস্যা হওয়ার পরেও তাকে নিহাল খান খুশিতে দুবার মিষ্টি খাওয়ালেন। একের পর এক লোকজন এসে হৃদকে সাধুবাদ জানাচ্ছে বাবা হওয়ার, অথচ হৃদ তাতে হুঁহা কিছুই বলেনি। মূলত হৃদ কোনো প্রতিক্রিয়া দেখালো না এই বিষয়ে। বউনা ছুঁয়েও যদি সে বাবা হতে পারে, তাহলে সে সত্যি বাবা হতে চলেছে। এমন অদৃশ্য সন্তানের খুশিতে একটা নয়, বরং কয়েক প্যাকেট মিষ্টি খেলেও হৃদের ডায়াবেটিস বাড়বে না, আর না প্রেশার হাই হবে। এই তো দুপুরের দিকে বউয়ের সাথে রাগারাগি করে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে বাড়ি পাঠালো, আর সন্ধ্যা হতে না হতেই তার কাছে মিষ্টি এসেছে সে বাবা হতে চলেছে। তার বউ কি প্যাচ লাগিয়েছে সেটা হৃদ জানে না, তবে হৃদ যে বাবা হতে চলেছে এটা সত্যি। এমনিতেই সে একজন বদনাম পুরুষ, বউয়ের জন্য না হয় আর একটু বদনাম হলো। হৃদ কাজ শেষ করে ক্লান্তিতে ঘরে ফিরল প্রায় রাত 1টার পর। সঙ্গে রাদিফ আর নিহাল খানও ছিল। মধ্যরাত হওয়ায় বাড়িতে তেমন কেউ জেগেছিল না, হেনা খান ছাড়া। আরাফ খান অনেকটা রাত জেগে বসেছিল হৃদের আশায়, কিন্তু রাত বেশি হয় তিনি ঘুমিয়ে পড়লেন 1টা সময় পর। এতে হৃদ সে যাত্রায় বেঁচে যায় আরাফ খানের হাত থেকে, নয়তো মায়াকে ঘিরে 2-4টা খোঁচাখুচি তো করেই ফেলতেন আরাফ খান হৃদকে। হেনা খান, হৃদ, রাদিফ, নিহাল খানকে তিনজনকে একত্রে বাসায় ফিরতে দেখে তিনি দৌড়ে ফ্রিজ হতে হৃদের জন্য তোলা মিষ্টি নিয়ে আসলেন। একে একে সকলের মধ্যে অল্প মিষ্টি তুলে দিতেই হৃদ সেই মিষ্টি আর মুখে তুলল না, বরং গম্ভীর হৃদ মুখটা আরো গম্ভীর করে হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। হৃদের বেশ কয়েকবার পেছন থেকে ডাকলেন হেনা খান। হৃদ হেনা খানের ডাকে উত্তর না দিয়ে নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো জ্বালালো। বিছানায় এলোমেলো মাকে শুয়ে থাকতে দেখে হৃদ গম্ভীরতা আরো বাড়ল।
একে তো মায়া হৃদকে না জানিয়ে বাসা থেকে বের হয়েছে, দ্বিতীয় নাদিমের সঙ্গে দেখা করেছে, যেই ছেলেকে ঘিরে হৃদ মায়ের সম্পর্কে ফাটল ধরতে বসেছিল। তৃতীয়ত হৃদ রেগে আছে, সেটা জানার পরও মায়া কেন হৃদের অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল। তাতে হৃদের ভেতরের রাগ বাড়ল। বউ হিসেবে হৃদ চায় মায়া হৃদের পাশে পাশে থাকুক, হৃদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুক বাকি বউদের মতন। অথচ মায়া তার কিছুই করছে না। হৃদ ব্যস্ততায় মায়াকে সময় দিতে না পারলেও মায়া হৃদের অপেক্ষায় বসে থাকে না, হৃদকে সময় দেয় না। রাগান্বিত হৃদ গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গোসল সেরেই কিছু না খেয়ে শুয়ে পড়ল। অথচ রাতে মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদ মাথায় টনটনে ব্যথা নিয়েই শুয়ে পড়ল। তার খানিক সময় পরই মায়ের ঘুম ভাঙল হঠাৎই। আবছায়া অন্ধকারে হৃদের পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া উঠে বসল। হৃদের অপেক্ষা করতে করতে কখন জানি চোখ লেগে গিয়েছিল ঘুমে মায়ার। হৃদকে পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া এগিয়ে গেল হৃদের দিকে। হৃদের পিঠে হাত রেখে ডাকতে চাইলে হৃদের গায়ের গেঞ্জিটা স্যাঁতস্যাঁতে ভেজা পেল। হৃদ ভেজা জিনিস পরে থাকতে পারে না, অথচ আজ ভেজা শরীরে শুয়ে পড়েছে। বিষয়টা মায়ার ধারণাতে আসতেই বুঝতে পারল হৃদ অভিমানের কারণটা। মায়া হৃদের পিঠ ঘেঁষে বসে হৃদের মাথায় ভেজা চুলে হাত চালিয়ে খুবই ধীর গলায় ডাকলো হৃদকে। এই যে শুনছেন, ঘুমিয়ে গেছেন? এই যে। হৃদ উত্তর করল না, ঠায় সেভাবেই জেদ করে শুয়ে থাকলো। মায়া পুনরায় একইভাবে ডাকলো হৃদকে। এই যে শুনছেন, উঠুন। ভেজা মাথায় কেন শুয়েছেন? আপনার না ভেজা মাথায় জ্বর আসে? উঠুন, মাথা মুছবেন। কথা বলতে বলতে হৃদকে অল্প ধাক্কা দিয়ে নাড়াতে চাইল মায়া, কিন্তু হৃদ নড়ল না। মায়া বুঝতে পারল হৃদ সবেমাত্র গোসল করে শুয়েছে, তাই হৃদ এত অল্প সময়ে ঘুমিয়ে যায়নি। অন্ধকারে মায়া বিছানার পাশ হতে নিজের ওড়না নিয়ে গায়ে জড়ালো। বিছানা হতে নামতে দীর্ঘ কালো চুলগুলো হাতে পেঁচিয়ে হাতখোপা করতে করতে এগুলো সুইচ বোর্ডের দিকে। অন্ধকার রুমে আলো জ্বালিয়ে বিছানার দিকে পুনরায় এগিয়ে গেল। হৃদের সম্মুখে ফ্লোরে দাঁড়িয়ে দুহাতে হৃদের বাহু টেনে হৃদকে বসাতেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা? টানাটানি করছো কেন? কি চাই? মায়া হৃদের রাগে পাত্তা না দিয়ে গায়ের ওড়নাটা চালালো হৃদের মাথায়। হৃদের ভেজা চুলগুলো মুছতে মুছতে বলল, আপাতত আপনাকে চাই, আপনি হলেই চলবে, হবে না আমার? হৃদ মায়ার হাতসহ ওড়নাটা মাথা থেকে সরিয়ে দিতে বলল, না, সামনে থেকে সরো, ঘুমাবো আমি। মায়া পুনরায় একইভাবে হৃদের মাথায় নিজের ওড়নাটা চেপে মুছতে মুছতে বলল, সরা যাবে না। এতক্ষণ আপনি বাইরে ছিলেন, আমি কিছু বলেছি? এখন ঘরে এসেছেন মানে আমার কথা শুনতে হবে আপনার। হৃদ জেদি গলায় বলল, আমি কি বাধ্য তোমার কথা মানতে? মানবো না আমি। যাও, সামনে থেকে সরো। মায়া পুনরায় হৃদের কথা উপেক্ষা করে বলল, রাতে কিছু খেয়েছেন নাকি এমনি শুয়ে পড়েছেন? নিশ্চুপ হৃদ মায়ার উত্তর করল না। হৃদের গম্ভীর নীরবতায় মায়া বুঝতে পারল হৃদ না খেয়ে শুয়ে পড়েছে। মায়া হৃদের মাথা মুছে কভার হতে হৃদের জন্য টি শার্ট বের করে আনলো। হৃদের হাতে দিতে দিতে বলল, আপনার গায়ে ভেজা টি শার্টটি চেঞ্জ করে এটা পরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলেই মায়া হৃদের হাতে টি শার্টটি তুলে দিতেই হৃদ সেটি বিছানায় ফেলে দিল। মায়া চলে যেতে গিয়েও হৃদের কাণ্ডে ফিরে এলো। হৃদের কোমরে দুপাশে কাপড় চেপে মায়া টেনে খুলল হৃদের মাথা দিয়ে। মায়ার আনা হৃদের টি শার্টটি ভেজা ভাঁজ খুলে হৃদকে পরাতে গিয়ে মায়ের দৃষ্টি থামল হৃদের প্রশস্ত বাহুর দিকে তাকিয়ে। হৃদ সত্যি আগের থেকে অনেকটাই প্রশস্ত হয়েছে। শরীর
ফিকরে বেরিয়ে আসতে চাইছে হৃদের বাহুর মাংসপেশি। মায়া ঘোর লাগা দৃষ্টিতে হৃদের প্রশস্ত শরীরটায় আটকে যেতেই মায়ের মনে হলো হৃদ আগের থেকে আরো সুদর্শন হয়েছে, খানিকটা মোটা হওয়ায়। মায়ের ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হৃদকে টি শার্টটি পরালো। মায়ের কর্মকাণ্ডে হৃদের সাথেও মায়ের বেশ কয়েকবার চোখাচোখি হলো। মায়া চুরি করার ন্যায় তৎক্ষণাৎ পালিয়ে গেল রুম হতে হৃদের জন্য খাবার আনার বাহানা দিয়ে। মিনিট 10 মাথায় ফিরে এলো হৃদের জন্য ট্রেতে খাবার সাজিয়ে। হৃদের মুখে খাবার ট্রে রেখে মায়া আবদার করে বলল, আমি আপনাকে খাইয়ে দেই। মায়ের কথা শুনে হৃদ মুখ হা করলো, যেন হৃদ এই অপেক্ষাতেই বসেছিল। হৃদকে হা করতে দেখে মায়া তৎক্ষণাৎ ট্রে হতে খাবারের প্লেট উঠালো। হৃদের বংশগত ডায়াবেটিসের সমস্যা থাকায় তাকে প্রায় রুটি খেতে দেখা যায়। তাই মায়া হৃদকে এক টুকরো রুটি ছিঁড়ে সিদ্ধ সবজির সঙ্গে হৃদের মুখে দিতেই সেটি হৃদ মুখে নিয়ে চিবাতে লাগলো। মায়া বেশ সময় নিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হৃদকে খাওয়ালো। খাওয়া শেষে হৃদের মেডিসিন বক্সটাও হৃদের হাতে তুলে দিতেই হৃদ সেখান থেকে নিজের রেগুলার মেডিসিনের প্যাকেট হতে ছিঁড়ে হাতে নিল। মায়ের হৃদের হাতে পানির গ্লাসটা এগিয়ে দিতেই হৃদ সম্পূর্ণ পানিটি পান করে মায়ের হাতে খালি গ্লাসটা তুলে দিতে মায়া সেটি খাবার ট্রেতে পুনরায় রাখতে বলল, দুপুরের জন্য সরি, আপনাকে না বলে ওইভাবে বের হওয়ার জন্য আবারও সরি। আসলে আমি একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম। রাফাকেও বলেছিলাম আমাদের বাসায় যেতে, কিন্তু রাফা আমাকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটা ভাবিনি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে না বলে কোথাও যাব না, প্রমিস। হৃদ মায়ের কথায় উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল, তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া খানিকটা ইতস্তত বোধ করে বলল, সবাই যেভাবে হয় সেভাবেই হয়েছি। সবার মতো কি এমন করেছি যে তুমি প্রেগনেন্ট হলে? হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রহর দৃষ্টি এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে মিনমিনে গলায় বলল, এমনি হয়ে গেছে আর কি। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে বলল, এমনি কিভাবে হয় সেটাই বোঝা আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কাউকে এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগেই ফল পেয়ে গেলাম, এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। হৃদের কথায় মায়া হাঁসফাঁস করলো। কোনো কিছুর উত্তর করতে না পেরে তথস্থ হয়ে আবার পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ একইভাবে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহানি কি মিথ্যা ছড়াচ্ছ কেন? নত মস্তিষ্কের মায়া আরো নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলে আপনি আমাকে বকবেন। বকবো না, 3 সত্যি বলুন। তোমার এত কাহানি শুনেও যখন হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম হবে। বকবো না, বলো। সত্যি তো? মায়া আর চোখে একবার হৃদের দিকে তাকালো। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার মুহূর্তে চোখ মিলল দুইজনের। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করে বলল, আম্মুকে আপনাদের বাড়িতে ফেরানোর জন্য মিথ্যা বলেছি আমি প্রেগনেন্ট। মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করলো। সে চিনে তার মাকে। এসব ফালতু কথাকে কখনোই তিনি বিশ্বাস করবেন না, বরং চট করে বুঝে যাবেন কে ওনাকে মিথ্যা বলছে আর কে ওনাকে সত্যি বলছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এই বাড়িতে কখনোই আসবেন না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে রাখবেন তিনি। হৃদের বোকা বইয়ে ঘিলুতে এই ছোট্ট কথাটা ঢুকলো না, অথচ অকারণে হৃদের নামে বদনাম করলো চারপাশে। হইচই করে সবাইকে মিষ্টিমুখ পর্যন্ত করালো। হৃদ বিরক্ত গলায় বলল, তুমি আর কাহানি খুঁজে পেলে না? খুঁজতে আমাকেই খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যাটা রটাতে হলো। তোমার সব কথায়
তোমার এসব কথায় তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি এতটুকু চিনেছো সুফিয়া খানকে, তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ সে তোমার নাড়ি ভুঁড়ি চেনা শেষ। তোমার এসব মিথ্যা কখনো কাজে দেবে না রিত। তাছাড়া তুমি কেন কেউ আম্মুকে ফেরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আম্মু নিজে থেকে খানবাড়িতে ফিরতে চায় ততক্ষণ। তাই এসব কাহিনী করা বন্ধ করো, অযথা এসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়া মন খারাপ হলো, তারপরও আশা ছাড়লো না, বরং জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে, আমি ফেরাবো ওনাকে। হৃদ আগের ন্যায় বিরক্ত প্রকাশ করে বলল, ওকে, যা খুশি করো গিয়ে, তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করেও বারবার বদনাম হতে ভালো লাগে না। হৃদের কথায় মায়া একই সুরে বলল, ওকে, আপনাকে টানবো না, তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাট গলায় নাকচ করে বলল, আমি পারবো না, প্লিজ নো। হৃদের না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না, তবে আমিও বারবার টানবো আপনাকে। আমার যখন যা মনে হবে তাই করব, দেখবেন। মায়ের কথায় হৃদ ধমক দিল। হৃদের ধমকে মায়া তৎক্ষণাৎ উত্তর দিল, কি? ঝামেলা করবে না, ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজে মায়ার অনুনয়ে করে বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ। আমি সত্যি আম্মুকে এ বাড়িতে ফেরাতে চাই, প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়াকে আকুতি ভরা মুখটার দিকে তাকালো, গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও, দেখবে শাশুড়ি এমনি চলে আসবে। হৃদের কথায় মায়া চমকে ওঠার মতন করে তাড়াহুড়ো করে বলল, আম্মু তো আব্বুর উপরে রেগে আছেন, এখন আবার আব্বুর কথা বললে আম্মু আসবেন? হৃদ মায়াকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয়, জান। কান টানলে মাথা আসে, তেমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও, দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গভীর কথার মানে বুঝতে মায়ের বেশ সময় লাগলো। চিন্তিত মায়া যখন হৃদের কথার হিসাব মেলাতে ব্যস্ত, তখন হৃদ মায়াকে নিজের কোলে বসাতে দু হাতে মায়ের পেট জড়িয়ে খোলা কাঁধে শব্দ করে চুমু খেতেই মায়া মৃদু কেঁপে উঠল। কম্পিত হাতে হৃদকে ধাক্কা দিয়ে বলল, আমি অসুস্থ। হৃদ পরপর মায়াকে একই জায়গায় শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, ওকে। হৃদ মায়াকে অস্বস্তিতে ডুবিয়ে দু হাতে বাঁধন আরো শক্ত করল। মায়ের কাঁধ হতে মুখ উঠিয়ে কানের নথিতে নাক চেপে হৃদ ফিসফিসি করে বলল, তুমি অসুস্থ অথচ পুরো খানবাড়ি মিষ্টি খাচ্ছি আমি বাবা হচ্ছি বলে। বউ না ছুঁয়েও বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটা কাকে বোঝাবো বউ? আমার কষ্ট কেউ বুঝবে জান? হৃদের কথায় মায়ের মনে অপরাধ বোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফেরাতে গিয়ে মায়া নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ের অনেক দিন হলো, অনেক ঝড়ঝাপটাও গেল, দুইজনের মনোমালিন্যতাও দূর হলো। এবার হয়তো ওদের দুইজনের সামনে ভাবনা করা উচিত। এত কিছু চিন্তা ভাবনা না করেই মায়া ভেতরকার অপরাধ বোধে মিনমিন করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কোনো কিছুতে। আমি সুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ের কথা ভুল শুনেছে। তার বউ তাকে সুস্থ হলে জানাবে মানে? মায়া কি চাচ্ছে হৃদের কাছাকাছি আসতে? হৃদ মায়ের কথাটা শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে বলল, কি জানাবে তুমি? সুস্থ হলে জানাবো। মায়ের কথায় হৃদ হঠাৎই শব্দ করে হেসে ফেলল। মায়াকে ছেড়ে হাসতে হাসতে বলল, আবার বলো, কি হলে জানাবা তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলেছে? হৃদকে প্রথমে বিষয়টা বুঝতে না পেরে আবারও মিনমিন করে একই উত্তর দিয়ে বলল, সুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ের কথায় মজা পেল। নিজের গম্ভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত করে হেসে
দুষ্ট স্বরে বলল হৃদ। তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা জান? মায়া হৃদের কথায় তালে মিনমিন করে বলল, তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ের কথার ইঙ্গিত বুঝেও না বোঝার মতন করে মজা নিল। কৌতুক করে দুষ্ট স্বরে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবা আগে সেটা শুনি। ওই যে মিনমিন করে মায়ার কথাগুলো বলতে বলতে অস্থিরতাতে থেমে যায়। হৃদ একইভাবে বলল, ওই যে কি, কোন বিষয়ে কষ্ট পাচ্ছি আমি বলো না। ওই যে আর কি কি? মানে আপনি বললেন না তখন ওইটা, মানে কি বলেছি আমি, কি কষ্ট হচ্ছে আমার? হৃদের প্যাঁচানো কথা মায়া আমতা আমতা করে বলল, মানে কি জান? হৃদের পরপর দুষ্টুমিতে মায়া বোধগম্য হলো যে হৃদ তো এতক্ষণ কোন বিষয়ে মায়াকে প্যাঁচাচ্ছিল। কথার মারপ্যাঁচ বুঝতে পেরে মায়ের লজ্জায় আড়ষ্ট হলো। ছি, এসব বিষয়ে কেউ কথা বলে? মায়া হৃদের সম্মুখে থেকে চলে যেতে চেয়ে বলল, ছাড়ুন, কিছু না, সরুন। মায়া হৃদের সম্মুখে থেকে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উরুতে বসাতে বসাতে হৃদ আগের ন্যায় মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি আমার কি কষ্ট দূর করবেন সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে তুমি আমার কি কষ্ট দূর করবে সেটা ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দেব না বউ। আগে ব্যাখ্যা দিবে তারপর যাবে। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্টেজ নেওয়াই যায়, তাই না? হৃদের কথায় মায়া লজ্জায় তৎক্ষণাৎ দুই হাতে মুখ ঢাকতে ঢাকতে বলল, আমি কিছু জানি না। হৃদ দুষ্ট হেসে মায়ের দুই হাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল, আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় দুই হাত নিজের মুখে ঢাকতে ঢাকতে বলল, উফ, লজ্জা লাগছে আমার। হৃদ মায়ের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠে একইভাবে আবারও মায়ের দুহাত টেনে দুষ্ট স্বরে মায়াকে কপি করে বলল, উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়ার লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ দুই হাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল, জানতো